নমস্কার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জলচক্র কি, জলচক্রের ধাপ ও পর্যায় ও জলচক্রের গুরুত্ব সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক উত্তরটি কি হবে। তার আগে আরেকবার প্রশ্নটি আলোচনা করে দিচ্ছি। প্রশ্নটি এভাবে আসতে পারে পরীক্ষায়, জলচক্র কি, আমি যেটা প্রথমেই বললাম, বা জলচক্রের ধাপ বা পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো, বা জলচক্রের গুরুত্ব সম্পর্কে লেখো। আমি তিনটা টপিকই নিচে আলোচনা করেছি, দেখে নাও। প্রথমে কোশ্চেন কি ছিল, জলচক্র কি, এটার অ্যান্সার জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল। জলচক্র ইংরেজিতে কি বলে? হাইড্রোলজিক্যাল সাইকেল হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীতে জল ক্রমাগত বাষ্পীভবন, সংঘনন, বৃষ্টিপাত ও পুনঃপ্রবাহের মাধ্যমে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় এবং পুনরায় সেই অবস্থাতে ফিরে আসে। মানে জলচক্র হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মধ্যে পৃথিবীর মধ্যে কি থাকা যে সমস্ত জল, সেটা নদীতেই থাক বা সমুদ্রেই থাক বা খাল-বিল যে সমস্ত জায়গাতেই থাক, সেটা আগে কি হবে? তার বাষ্পীভবন হবে, মানে বাষ্পতে পরিণত হবে। তারপরে সেটার সংঘননে হবে। সেই সংঘনন প্রক্রিয়া থেকে তারপরে তা বৃষ্টিপাতে পরিণত হবে। বৃষ্টিপাতের মাধ্যম থেকে আবার কি পুনঃপ্রবাহ সৃষ্টি হবে। আবার এই পুনঃপ্রবাহের মাধ্যমে সেটাকে আবার জলে পরিণত হয়ে গেল। আবার সেই ঘটনা কি পুনরায় ফিরে আবার হতে থাকবে। মানে এই একটা সাইকেল সবসময়, বাষ্পীভবন হলো, সংঘনন হলো, বৃষ্টিপাত, পুনঃপ্রবাহ। আবার জল হয়ে গেল, আবার সেই জল কি বাষ্পীভবন হলো, সংঘনন হলো, বৃষ্টিপাত ও পুনঃপ্রবাহ ঘটতে থাকলো। এইভাবে কি একটা যে সাইকেল সবসময় চলতে থাকে তাকেই কি বলা হয়? জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল। এটি একটি চক্রাকারে চলতে থাকা প্রক্রিয়া। মানে কি, এটা চক্রের আকারে ঘটতে থাকে। মানে ব্যাপার বাষ্পীভবন হচ্ছে, সংঘনন, বৃষ্টিপাত ও পুনঃপ্রবাহ। আবার জল হয়ে সেটি আবার কি পুনরায় ফিরে আসে বাষ্পীভবনে, সংঘননে, বৃষ্টিপাত ও পুনঃপ্রবাহের মাধ্যমে। এইজন্য বলা হয়েছে কি এটি একটি চক্রাকারে চলতে থাকা প্রক্রিয়া যা সূর্যের তাপশক্তি ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা পরিচালিত হয়। তাহলে কোন কোন শক্তি দ্বারা পরিচালিত? সূর্যের তাপশক্তি এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা। দ্বিতীয় কোশ্চেন ছিল জলচক্রের ধাপ বা পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে এটা হেডিং একটা দিয়ে দিবেন, জলচক্রের ধাপ বা পর্যায়। প্রথম পয়েন্ট হবে, এটার প্রথম ধাপ বা পয়েন্টটা কি? বাষ্পীভবন বা এভাপোরেশন। সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর, জলাশয়, ভূমি থেকে জল বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে উঠে দেয়। এটাকে কি বলা হয়? বাষ্পীভবন। মানে সূর্যের তাপে সমুদ্রে থাকা জল, নদীতে থাকা জল, পুকুরে থাকা জল, জলাশয় ও ভূমির থেকে জল কি হয়? প্রথমে বাষ্পতে পরিণত হয়, বাষ্পতে পরিণত হয়ে কি হালকা হয়ে সেটা বায়ুমণ্ডলে উঠে যায়। এটাকেই বলা হয় বাষ্পীভবন প্রক্রিয়া বা এভাপোরেশন। তারপরে দ্বিতীয় ধাপটা কি? বাষ্পীভবনে ঘটার পরে উদ্ভাসন বা ট্রান্সপিরেশন। উদ্ভিদ পত্র থেকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে নির্গত হয়। এটি উদ্ভিদের শ্বাসক্রিয়ার একটি অংশ, বলতে গেলে এটাও একটা বাষ্পীভবনের প্রক্রিয়া। তারপরে তৃতীয় পয়েন্ট, সংঘনন বা কনডেনসেশন। বায়ুমণ্ডলে উঠে যাওয়া জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তারপরে কি হয়? ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলো একত্রিত হয়ে মেঘ গঠন করে। একে কি প্রক্রিয়া বলা হয়? সংঘনন প্রক্রিয়া। মানে প্রথমে এই যে বাষ্পীভবন দ্বারা বা উদ্ভাসন বা ট্রান্সপিরেশন দ্বারা কি, যে জলীয় বাষ্পগুলো উপরে উঠছিল, ওটা উপরে যে ওঠার পরে কি হয়? আকাশে গিয়ে ঠান্ডা হতে থাকে এবং ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলো যখন একত্রিত হয় তারপরে সেগুলো কি হয়? মেঘে পরিণত হয়। তারপরে কি চতুর্থ পয়েন্ট, বৃষ্টিপাত বা নিঃসরণ বা প্রিসিপিটেশন। তারপরে কি এই জলকণাগুলো যখন একত্রিত হচ্ছে মেঘে পরিণত হয়, তাহলে এগুলো ভারীও হবে। এই মেঘে জলকণার পরিমাণ বেশি হয়ে গেলে মেঘ কি হয়ে যায়? যে ভারী হয়ে যায়। ভারী হয়ে যাওয়ার ফলে কি হবে? তা মাধ্যাকর্ষণ শক্তির টানে কি হবে? পৃথিবীর দিকে নেমে আসবে। কি কি আকারে নেমে আসতে পারে? বৃষ্টির আকারে নেমে আসতে পারে, বা তুষারের আকারে নেমে আসতে পারে, শিলাবৃষ্টির আকারেও নেমে আসতে পারে। ঠিক আছে। তারপরে পঞ্চম পয়েন্ট, অবক্ষেপণ বা পুনঃপ্রবাহ, ইনফিল্ট্রেশন বা রান অফ। বৃষ্টির জল ভূমিতে শোষিত হয়ে, বৃষ্টির জলটা কি নিচে মাটিতে পড়লো, তারপরে কি বৃষ্টির জল ভূমিতে শোষিত হয়ে ভূগর্ভস্থ জলে রূপান্তরিত হয়ে গেলে এই পদ্ধতিকে কি বলা হয়? ইনফিল্ট্রেশন পদ্ধতি। আবার কিছু জল কি হলো? নদী নালার মাধ্যমে সাগর বা হ্রদে ফিরে গেল, মানে রান অফ হলো, যেখান থেকে উঠছিল সেখানে আমি ফিরে গেল। এই জল আবার বাষ্পীভবনের মাধ্যমে চক্রাকারে ফিরে আসে। দেখো একটা প্রক্রিয়া, আবার যেখান থেকে শুরু হয়েছে বাষ্পীভবন থেকে, আবার সেই প্রক্রিয়া পুনঃপ্রবাহ দ্বারা বা অবক্ষেপণ দ্বারা আবার বাষ্পীভবন প্রক্রিয়াতে ফিরে যাচ্ছে। এর জন্যই বলা হয়েছে কি জলচক্র হলো একটি চক্রাকার প্রক্রিয়া। তারপরে তৃতীয় কোশ্চেন ছিল জলচক্রের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ ওয়াটার সাইকেল। এটা অ্যান্সার কি হবে? প্রথম পয়েন্ট, জলের পুনর্ব্যবহার। জলচক্রের মাধ্যমে পৃথিবীতে একটি ধারাবাহিক জলের যোগান নিশ্চিত হয়। দ্বিতীয় পয়েন্ট, কৃষির সহায়তা। বৃষ্টিপাতে কৃষিকাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূগর্ভস্থ জলভাণ্ডার রক্ষা। বৃষ্টির জল ভূমিতে শোষিত হয়ে জলের বা পানির স্তর পুনরায় পূরণ করে। জীবজগৎকে টিকে থাকার জন্য অপরিহার্য। মানে কি, জলচক্র জীবজগৎকে টিকে থাকার জন্য অপরিহার্য। কেমন ভাবে? উদ্ভিদ ও প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য জলচক্র অপরিহার্য, কারণ জল ছাড়াও কেউ বাঁচবে না। আবহাওয়া জলবায়ুতে সাথে প্রভাব।
জলচক্র বায়ুমণ্ডলে আর্দ্রতা বজায় রেখে আবহাওয়ার পরিবর্তনে প্রভাব ফেলে। ঠিক আছে? এই ৫টা পয়েন্ট আলোচনা করবে যথেষ্ট জলচক্রের গুরুত্বতে। এখন কোশ্চেনগুলো অ্যান্সার শেষ। এখন কি একটা উপসংহার লাস্টে আমি মেনশন করেছি, লিখলে লিখতে পারো। জলচক্র প্রকৃতির এক চমৎকার ভারসাম্য রক্ষাকারী ব্যবস্থা। এটি পৃথিবীতে জলের অভাব রোধ করে এবং আমাদের পরিবেশকে সচল রাখে। এই প্রক্রিয়া না থাকলে পৃথিবীতে জীবন ধারণ অসম্ভব হয়ে পড়তো। এখন কতগুলো আমি এখান থেকে উল্লেখযোগ্য পরীক্ষার জন্য উপযোগী কতগুলো শর্ট কোশ্চেন উল্লেখ করে দিয়েছি। কি আসতে পারে? প্রথমে জলচক্র সূর্যের তাপ বা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে প্রকৃতিতে পরিচালিত হয়। মানে জলচক্র কি দ্বারা ঘটে? সূর্যের তাপ দ্বারা ঘটে ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা ঘটে। এর ধাপগুলা কি জলচক্রের? বাষ্পীভবন প্রক্রিয়া, উদ্ভাসন প্রক্রিয়া, সংঘনন প্রক্রিয়া, বৃষ্টিপাত ও লাশ কি অবক্ষেপণ বা পুনঃপ্রবাহ। জলচক্র পরিবেশে জলের একটি ঘূর্ণন প্রক্রিয়া বা চক্রাকার প্রক্রিয়া। এটি ভূগর্ভস্থ জল পুনঃপূরণের সুযোগ দেয়। মানে ভূগর্ভস্থ জল শেষ হয়ে গেলে আবার এই জলচক্র দ্বারা কি ভূগর্ভস্থ জল আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। এবং পঞ্চম পয়েন্ট কি? কৃষি ও জীবজগৎ টিকে থাকার জন্য এটি অপরিহার্য। ঠিক আছে? এই এটা পুরো আমি জলচক্র কোশ্চেনটা পুরাটা আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।